ঠিক আছে আব্বাজান, আম্মাজানকে এইসব জানাবেন না। খামোখা দুশ্চিন্তা করবেন। আর এই সমস্যা যেহেতু আমার, তার সমাধান আমাকেই করতে দিন। বিশ্বাস রাখবেন, নিঃসন্দেহে হতাশ করব না। যে কুকুরের বাচ্চা হামলা করেছিল তার কলিজায় থাবা না বসানো পর্যন্ত আমার শান্তি মিলবে না। আশা রাখবো আপনি আমার কথা রাখবেন। ওপাশ থেকে আজমির চৌধুরী হাসলেন। ঠিক আছে। বলে কল কেটে দিলেন। প্রেম ফোনটি রেখে হাসপাতালের বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বন্ধ করে হিয়াকে নিয়ে ভাবছে। হিয়া যখন কেবিনে প্রবেশ করলো তখন প্রেম সজাগ ছিল, তবে কথা বলল না, চোখও খুলল না। বুঝতে দিল না সে সজাগ ছিল। তার কারণ হিয়া তাকে সজাগ দেখলে একটা কথাও বলতো না। কণ্ঠে এক ধরনের কোলব এঁটে মুখে তালা মারত। ওদিকে অন্তু আর হিয়া তারা একটি ব্রিজের উপর থামছে। হিয়া থামতে চায়নি, অন্তুর জন্য থামতে হয়েছে। ব্রিজের উপর কিছু ছেলে বক্স বাঁচিয়ে নাচছে, তা দেখে অন্তু নেমে গেল। হিয়াকে বলল। একটু বসো, আমি এখনই আসছি। হিয়া বাইকে চেপে বসলো। আশেপাশে দেখছে, মাঝে মধ্যে অন্তুর ছোটখাটো নাচও চোখে পড়ছে। তখনই মিহির আর নুরও আসে। মিহির হিয়াকে জিজ্ঞেস করে। কি ব্যাপার, ছাগলটা কোথায়? হিয়া আঙুল তুলে ইশারা করলো। মিহির আর নূর দুজনেই তাকালো। অন্তু কোমর দুলিয়ে দুলিয়ে নাচে, তা দেখে নূর ফিক করে হেসে দিল। মিহিরও হাসলো। নূর আর হিয়াকে উদ্দেশ্য করে মিহির বলে। দেখেছো গাধাটা কিভাবে নাচছে? ওকে দেখে মনে হয় কি সন্ধ্যাবেলায় মরতে মরতে বেঁচেছে। হিয়া আর নূর দুজনেই হাসলো। দুদিকে মাথা নাড়ল। মিহির বাইক থেকে নেমে হিয়াকে আর নূরকে বলে। তোমরা হেলমেট খুলবে না? এখানে একটু দাঁড়াও, আমি গাধাটাকে নিয়ে আসছি। হিয়া আর নূর মাথা নত করে সম্মতি দিল। মিহির গিয়ে দেখলো তারা সবাই তাদের বয়সের ছেলেপুলে, সব দেবের গান শুনে নাচ করছে। মিহিরের মাথায় এখনো হেলমেট। অন্তু নাচছে এত তৎপর যে হেলমেট খুলতেও ভুলে গেছে। ওদিকে ছেলেরা আরো দুজন সঙ্গী পেয়ে গান নতুন করে চালিয়ে দিয়েছে। সবাই একতালে নাচছে, সরে দাঁড়ানো যায় না। মিহিরও বাধ্য হয়ে নাচতে হচ্ছে। অবশ্য ছোট্ট বয়সে এমন গান শুনে বড় হয়েছে। এই গান শুনলেই শরীরে অন্যরকম জোশ চলে আসে। তখন না চাইলেও নাচতে ইচ্ছে করে। মিহিরেরও হয়েছে তা। লেডি কিলার রমিও গানে সবাই মিলে ওড়াধরা নাচছে। ওদিকে নূর আর হিয়া উপরের দিকে তাকিয়ে হঠাৎ ফিক করে হাসি দিল। এমন সময়ে ওদের পকেটে থাকা ফোনের ভ্রম ভ্রম শব্দ উঠল। তারা উল্টো ঘুরে ফোন ধরে দেখল তাদের ডাক এসেছে। তা দেখে হেলমেটের ভিতরেই তাদের মুখে ফুটে উঠল হাসি। বেশ কিছুক্ষণ পর হিয়া আর নূর একসাথে তাদের বাইকে উঠে সামনের দিকে লাইট অন অফ করলো। তা দেখে অন্তু আর মিহির ফিরে এলো। অন্তু বলল। সরি বোনগণ, আসলে কি হয়েছে বলো তো? গান চলছে তাই নিজেকে আটকাতে পারিনি। হিয়া উত্তর দিল। সমস্যা নেই, এখন যাওয়া যাক। অন্তু মাথা নেড়ে গাড়িতে উঠল এবং তারা রওনা দিল তাদের নিজস্ব গন্তব্যের দিকে। খুব স্পিডে তারা খুব তাড়াতাড়ি পৌঁছে গেল শান্তিপুরে। হিয়া আর নূর সেই মেইলের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। অন্তু জিজ্ঞেস করলো। এখানে কেন বইনা? নূর বলল। আমাদের বাহন এখানে থাকে। অন্তু হেসে বলল। বাহ বাহ, কি বুদ্ধি! শেরহান রায়হান যেমন চতুর তেমনই বুদ্ধিমান আমার বন্ধুরা। কেমন আমার বন্ধুদের সব কিছু শিখিয়েছে। এই জন্য ওদের আমি 3 টাকা ললিপপস কিনে দেব। সেসব বাদ, ওরা কি শিখায়নি বলো, তা আমি শিখাবো। হিয়া হেসে বলল। মোটামুটি সবকিছুই শিখিয়েছে। হিয়া নূর বাইক রেখে বের হয়ে এসে বলে। এবার তোমরা যাও। মিহির বলল। আগে তোমরা বাড়িতে ঢুকো, তারপর আমরা যাব। হিয়া আর নূর আর কিছু বলে না। বাড়ির কাছে চলে এসে দুজনেই দেয়ালের দিকে এগোতে থাকে। তা দেখে অন্ধ বলে। এখন আবার বলো না দেওয়াল টপকাবে। শোনা গেল হিয়ার আর নূরের হাসি। তারা কিছু না বলে এক লাফে ভেতরে ঢুকে পড়ল। অন্ত বলল। ভাই, এরা তো আমাদের থেকেও বড় গেছো রে। মিহির হেসে বলল। তাই তো দেখি, অবশ্য গ্রামের মেয়ে, এসব ট্যালেন্ট তোদের থাকবেই। তারা দুজন বক বক করতে করতে বাইক নিয়ে বের হয়ে গেল। ওদের গাড়ির আওয়াজ কমতেই হিয়া আর নূর আবার দেয়াল টপকে বের হলো। নূর বলল। আহারে বেচারা দুটো ভেবেছিল আমরা বাড়ি গিয়ে নাক ডেকে ঘুমাবো। হিয়া হেসে বলল।
বেচারারা জানবে কি করে? এখন আমাদের পাড়ি দিতে হবে, অনেক পথ যেতে হবে সবুজে ঘেরা সিলেট। চারপাশে মানুষ গমগম করছে, এক পাশের মহিলাদের কান্নার ধুম পড়েছে। আশপাশটা খুবভাবে সুসজ্জিত, অসম্ভব সুন্দরভাবে সাজানো, নানা রঙের লাইট জ্বলছে। প্রেম বসে আছে একটি বাহারি রকমের ফুল দিয়ে সাজানো গাড়িতে। তার পাশে হিয়া, সে অনবরত কাঁদছে, মাথায় বড় করে ঘোমটা টানা, পরনে কালচে খয়েরি একটা বেনারসি। হাত দুটো কোলের ওপর রাখা, এক হাতে অন্য হাত ধরা, হাত দুটোই আলতার রঙে রাঙানো। তার সঙ্গে বেশ কিছু চুড়ি শোভা পাচ্ছে, যার দরুন কান্নার তোপে ঝনঝন শব্দ তুলছে। তার শরীর থেকে কি সুন্দর এক বেলি ফুলের সুবাস আসছে। কাছে বসায় তা স্পষ্ট অনুভব করতে পারছে প্রেম। হিয়া কাঁদতে কাঁদতে ক্লান্ত। তা দেখে প্রেম আস্তে করে হিয়ার একটা হাত নিজের হাতের মুঠোয় পরে নিল, অন্য হাতে হিয়ার মাথাটা টেনে নিজের কাঁধে রেখে দিল। হিয়ার কিছু বলল না। গাড়ি চলছে না, এক জায়গাতেই থেমে আছে। প্রেম গাড়ি ছাড়ার কথা বলবে, ঠিক তখনই জানালার কাছে কেউ টোকা দেয়। প্রেম জানালার কাছ নামিয়ে দেখে শেহরান। শেহরানকে দেখে প্রেম ঠোঁট প্রসারিত করে হেসে উঠল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। কানে ভেসে এলো শেহরানের তীক্ষ্ণ কণ্ঠে বলা কথাগুলো। আমার বোনকে তোর হাতে তুলে দিচ্ছি, তার মানে এই না আমার বোনকে খুব সহজে পেয়ে গেছিস বলে হেলে ফেলে করবি। আমার বোনের গায়ে যদি একটা ফুলের আঁচড় পড়ে, তবে আমি ভুলে যাব তুই আমার বন্ধু। কচু কাটা করে ফেলবো একদম। বন্ধু হিসাবে যেমন তোর জন্য জীবন দিতে পারি, তেমনি আমার বোনের জন্য তোর জীবনও নিতে পারি। কথাটা মাথায় রাখিস। আমার বোনের অযত্ন হলে তোর দেহ থেকে কল্যাণ নামিয়ে ফেলতে একবার ভাববো না। প্রেম মুখটা গম্ভীর করে বলল, আমি তাকে ভালোবাসি, নিজের সবটা দিয়ে আগলে রাখবো, চিন্তা করিস না। অভিযোগ করতে দিব না ইনশাল্লাহ। শেহরান মাথা নেড়ে বলল, কথা রাখলে ভালোই, না রাখলে সমস্যা নেই। তোকে তোকে জমুয়ে দুয়ারে পাঠিয়ে বোনকে আবার বাড়ি নিয়ে আসবো। শেরান চলে যেতেই প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে কিছু বলে বুঝ দেবে তার আগেই দেখে আরেকটা ছায়া এগিয়ে আসে। ছায়াটা সরে গিয়ে হয় স্পষ্ট হয় একটা চেহারা, রায়হান। প্রেম তাকে দেখে হাসে, খুব সুন্দর করে বলে, চিন্তা করিস না, তোর বোনকে আমি আগলে রাখবো। রায়হান গম্ভীর গলায় বলে, আমার বোনের ভালো মন্দের উপর নির্ভর করে তোর বাঁচা মরা। তুই এমপি না মন্ত্রী তা দেখার সময় নেই। আমার বোন আমার কাছে সবার আগে। বন্ধু তন্ধু কিছু মানবো না। আমার বোনের গায়ে কখনো হাত তোলার চেষ্টা করবি না, তবে সেই হাত আর কোনো কাজে লাগাতে পারবি না। প্রেম থমথমে মুখে বলল। তোরা আমাকে হুমকি দিচ্ছিস? রায়হান চোখ মুখ কঠিন করে বলল, যা ভাবিস তাই। একটা কথা মনে রাখিস, আমার বোনের আগেও দুই ভাই ছিল, বিয়ের পরেও থাকবে। বিয়ের আগে যেমন কারো সাহস হয়নি বোনের গায়ে হাত তোলার, তেমন তুইও সাহস করিস না। আমার বোন যদিও অন্যায় করে না, তারপরে যদি কোনো ভুল হয় ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবি। একদম পুরুষত্ব দেখাতে গিয়ে আমার বোনের গায়ে হাত তুলিস না, জানে মারা পড়বি। যা, এবার ভালো থাকিস দুজনেই। রায়হান চলে যেতেই প্রেম দীর্ঘশ্বাস ছাড়ে, মনে মনে বলে, আমি বিয়ে করলাম নাকি মরার টিকিট কিনলাম? যেভাবে হুমকি দিচ্ছে বউয়ের দুই ভাই। আরে ভাই, আমি বিয়ে করেছি, বউ আমার, আমি মারবো কেন? আমি কি অমন পুরুষ যে বউ পেটাবো? বউ চাইলে আমাকে পেটাবে, আমি কেন বউকে পেটাবো? প্রেমের ভাবনার মাঝেই হাজির হয় নূর। নূর এসে হাসি মুখে সালাম দিল প্রেমকে। প্রেমও হাসি মুখে সালামের উত্তর দিল, কিন্তু সেই হাসি বেশি সময় স্থায়ী হলো না। নূরের কথায় তা মিলিয়ে গেল। আমার সই কোনো অবলা নারী নয়, অসহায়ও নয়। যেমন ভাবে নিয়ে যাচ্ছেন তেমন ভাবেই যেন সব সময় পাই। আমার সইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, তবে আমার সইয়ের আগে আমি এই পর্যন্ত বলেই নূর একটা রান্দা বের করে। দাটা চিকচিক করে উঠল লাইটের আলোয়। তা দেখে প্রেম ঢোক গিলে। নূর আবার বলে, নেতাদের চরিত্রে সমস্যা থাকে, আপনাকে যেন আবার সেই রোগে না ধরে। কেমন? আমার সইয়ের চোখের এক ফোঁটা পানি যদি আপনার কষ্ট দেওয়ার কারণে ঝরে, বিনিময়ে আমি আপনার দেহ থেকে তার 10 গুণ রক্ত ঝরাবো। প্রেম গম্ভীর গলায় বলল। আমি আমার বউকে কষ্ট দেব না। প্রেমের কথায় নূর মিষ্টি হেসে বলল, তবে তো আলহামদুলিল্লাহ, আমিও তাই চাই। নয়তো কে চায় বলুন তো সইকে বিধবা করতে? প্রেম কিছু বলল না, মুখটা আরো থমথমে হয়ে উঠল। নূর আবার কোমল কিন্তু ধারালো কণ্ঠে বলল,
আমার সইকে সুখে রাখার দায়িত্ব আপনার, সেটা মাথায় রাখবেন। দোয়া করি সুখী হন। প্রেমের মেজাজ গরম হয়ে আছে। পেয়েছেটা কি সবাই? যে যেভাবে পারছে আসছে আর হুমকি দিয়ে যাচ্ছে। এরা কি মানুষ না ডাকাত? সেই ক্ষোভে প্রেম হিয়ার হাতটা ঝাড়ি মেরে ছুঁড়ে দেয়। এই আচমকা ধাক্কায় হিয়ার মুখ দিয়ে একটা ব্যথাতুর শব্দ বের হয়ে আসে। এতটুকু শুনতেই নূর সজোরে প্রেমের গলায় রান্দা বসিয়ে দেয়। হাওয়া জমে ওঠে, শব্দ থেমে যায়, সময় থমকে দাঁড়ায়। তড়াক করে চোখ খুলে প্রেম ধরফড়িয়ে উঠে বসে। পাশে থাকা টেবিল থেকে পানি তুলে খায়। কপালে দেখা যাচ্ছে বিন্দু বিন্দু ঘাম। হাতে দিয়ে তা মুছে ফেলল সে। তারপর বড় বড় করে একটা দম নিল। প্রেম মনে মনে বলে ওঠে, উফ বাবা, এটা কি ছিল? স্বপ্নে যদি এত ভয়ানক হয়, বাস্তবে না জানি কি করি। পরক্ষণে আবার ঠোঁট কামড়ে হেসে ফেলে। যাই হোক, বিয়ে তো করেছি, হাত তো ধরেছি। নিজের কথায় নিজেই হেসে ওঠে প্রেম। দেয়ালের ঘড়ির দিকে তাকাতেই দেখে ভোর 5টা বাজে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে মিহির। প্রেম বিছানা থেকে নামতে চাইলো, তবে কিছু একটা মনে করে আর নামলো না। থাক, আরো কিছুক্ষণ ঘুমাই। বলে আবার শুয়ে পড়ে। পাশের কেবিন 118-তে বিহু গড়ে ঘুমোচ্ছে অন্তু রায়হানের ওপর হাত পা তুলে। রায়হান আবার সোজা হয়ে চোখের ওপর হাত রেখে ঘুমোচ্ছে। 107 নম্বর কেবিনে শেহরান ঘুমোচ্ছে, মুখ অবধি চাদর টেনে অর্ধেক মুখ ঢেকে রাখা। সকাল 10টায় শেহরান, রায়হান, মিহির, অন্তু সবাই 117 নম্বর কেবিনে উপস্থিত। প্রেম নিচু হয়ে জুতোর ফিতা বাঁধছে। তার পরনে কালো প্যান্ট, সঙ্গে সাদা পাঞ্জাবি, তার উপর কালো কোট। ডান হাতে ঝকঝকে সোনালি ঘড়ি আর কালো চশমাটা মাথার উপর রাখা। জুতো বাঁধা শেষ করে প্রেম দাঁড়িয়ে হাত দুটো ঝাড়া দেয়। পায়ে একটু ব্যথা আছে, কিন্তু সে তোয়াক্কা করে না। এইসব ব্যথাই কাবু হয়ে গেলে রাজনীতির মাঠে টিকে থাকা যাবে না। মনে মনে বলে প্রেম। ঠোঁট গোল করে বড় একটা নিঃশ্বাস ফেলে মাথার ওপর থেকে চশমা এনে চোখে বসায়। অন্তু কপাল কুঁচকে প্রেমের পা থেকে মাথা পর্যন্ত দেখে ভ্রু কুঁচকে বলে, তুই বাসন দিতে যাবি না হাঙ্গা করতে? অন্তুর কথায় প্রেম কোনো পাত্তাই দেয় না। এসব কথা তার কানে বরফের মতো। অনেক বছর ধরে শুনতে শুনতে এখন আর শরীরে লাগে না। অন্তুর কথায় এবার জবাব দেয় মিহির। এই শালা, তোর মুখটা বন্ধ রাখতো। সবসময় বেশি কথা। ওখানে গিয়ে বেশি চুল চিড়ার ফেসাল পারবি না। অন্তু মুখ ঝামটা দিয়ে বলে, আমাকে একদম বেশি জ্ঞান দিবি না তুই। নিজের মুখ দিয়ে তো সময় মতো কথা বের হয় না। এখন আমাকে বলছিস যেন আমি কথা না বলি? আবে পাঠা, আমার পিছে কাঠি না করে দেখ, কেমন নতুন জামাইয়ের মতো মাঞ্জা মারছে। দেখ দেখ, হাসপাতাল থেকে কি কেউ এমন সেজেগুজে বের হয়? রায়হান বিরক্ত মুখে শব্দ করে বলে, এই মিহির, এটার মুখে টেপ লাগাতো। শালা মাথা খেয়ে ফেললো, সারাক্ষণ মেয়ে মানুষের মতো ঘ্যান 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 করেই থাকে। অন্তু রায়হানের দিকে আঙুল তুলে বলে, আরে শীতকালে তো নারকেল তেলও জমে যায় মাগার। এত বছরের বন্ধুত্ব আমাদের, তাও তোর লগে আমার জমলো না শালা। চি চি, লজ্জা লাগা দরকার তোর। জায়গা মতো এমন একটা লাথি মারবো না, সারা জীবনের জন্য লজ্জাস্থান হারাবি। তখন আমার লজ্জা থাকলেও তোর থাকবে না। রায়হানের কথার উত্তরে অন্তু কিছু বলতে গিয়েও থেমে গেল। মনে মনে বলে, না বাবা, পাগল খাপানো যাবে না। শালা একটা কষাই, বেশি থা বললে সত্যি আমার ইয়েতে মেরে আমার বাপ হওয়ার ক্ষমতা কেড়ে নেবে এই রাজাকার। তাই মুখটা ভোঁতা করে স্থির দাঁড়িয়ে থাকে সে। শেরান গম্ভীর ভঙ্গিতে বলে, নেতা মানুষ, একটু মাঞ্জা মারবেই তো। আর আমরা যে হাসপাতাল থেকে বেরোচ্ছি, তাকে বললো আমরা হাসপাতালে এসেছি মাত্র। এখন আমাদের নেতা হাসপাতালে পরিদর্শন করবে, বুঝলি? কথা শেষ করে শেরান চোখ টিপ দেয় অন্তুকে। অন্তু চোখ ছোট ছোট করে বলে, শালা তোর দেখি পেটে পেটে বেশ বুদ্ধি। আচ্ছা ভাই, একটা কথা বলতো, তোর হাগার সঙ্গ কি এমন বুদ্ধি বের হয়? মিহির দাঁত চেপে বলে। কেন, তুই খাবি? অন্তু চোখ মুখ কুঁচকে বলে, এই সি, আমি কেন খাবো? আমি তো বলছিলাম যদি হাগার সাথে বুদ্ধি ঝরে তাহলে তো এগুলো অপচয় হয়ে যাচ্ছে, তাই না? আবার হাগার সাথে বুদ্ধি ঝরার কারণে আমাদের শেরহান কসাই একটা নোবেল পায় সরকারের কাছে, তাই না? অন্তুর উল্টোপাল্টা কথার যুক্তি শুনে সবারই হাসি পাচ্ছে, আবার রাগও উঠে যাচ্ছে। হঠাৎ অন্তু বলে ওঠে, এই প্রেম,
সবার দৃষ্টি ঘুরে যায় প্রেমের দিকে। প্রেম আঙুল তুলেই বলে, একটা উল্টাপাল্টা কথা বলবি তো তোর পশ্চাৎ দেশে এমন এক লাথি মারবো যে 3 দিন বিছানা থেকে উঠতে পারবি না, বলে দিলাম। প্রেমের কথা শুনে দাঁত বের করে কিছু একটা বলতেই যাচ্ছিল অন্তু, কিন্তু তার আগে শেহরান থমকে উঠল। আর একটা আজে বাজে কথা বললে তোকে মেরে এখনই ফেলে যাব। ব্যাস, অন্তুর মুখ বন্ধ। মুখে স্বীকার না করলেও অন্তু শেহরানকে খুব ভয় পায়। সে জানে শেহরান খুব সহজে রেগে যায় না, খুব শান্ত মস্তিষ্কের মানুষ সে। তবে একবার রেগে গেলেই ঝামেলা, তখন আর কাউকেই মানে না। আগের মার খাওয়ার স্মৃতি মনে পড়তেই সে চুপ মেরে দাঁড়িয়ে রইল। শেহরান, রায়হান, মিহির, অন্তু সবাই আজ একই পোশাকে, সাদা পাঞ্জাবি পাজামা। রায়হান একটু বিরক্ত গলাতেই বলল, নিচতলার দিকের অবস্থা ভালো না, চল ওদিকে আগে একবার ঢু মেরে আসা যাক, বাকিরাও সব সাই দেই। অন্তু আস্তে আস্তে প্রেমের কাছে এগোতেই প্রেম আঙুল তুলে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অন্তু তিরিক্ষি গলায় ধীরে বলল, একদম আমার সাথে নেতাগিরি দেখাবে না। এখনই শেরান কসাইকে বলে দেব তার বোনকে নিয়ে যে তুই ইটিস পিটিস ভাবিস। প্রেম মুখ গম্ভীর করে দাঁত চেপে বলল, তোকে একদিন মেরে বুড়িগঙ্গায় ভাসায় দেবো, দেখিস। অন্তু কি কথা ফেলে দেওয়ার মানুষ? সে তৎক্ষণাৎ একই ভঙ্গিতে কথা ফিরিয়ে দিল। ভাই কয়দিন অপেক্ষা কর, আগে কারো প্রেমে পড়ে নেই আমি। প্রেম ভ্রুকুসকে জিজ্ঞেস করল, কেন? অন্তু হাসলো, দাঁত বের করে, যেন দুষ্টুমি মাখা আলো জ্বলে উঠল মুখে। কারণ প্রেমে মরা জলে ডোবে না। প্রেমের বিরক্ত এখন পঞ্চম আকাশে পৌঁছে গেছে। প্রেম রাগে একটা বড় ধমক দিতে যাচ্ছিল, তার আগেই অন্তু দৌড়ে বেরিয়ে গেল। তা দেখে সবাই হেসে উঠল। ওদের 5 বন্ধুর ভিতরে অন্যরকম সবসময় উদ্ভট কাজকর্ম করে, মাঝে মধ্যে এমন এমন কথা বলে যার উত্তর কারো কাছে নেই। আবার সেই সব কথার পিঠে কথাও বলা যায় না, কারণ সে সেই কথাগুলোর পেছনে 100টা যুক্তি দাঁড় করিয়ে দেয়। হঠাৎ আবার ফিরে এসে রায়হানের হাতে একটা মাস্ক বক্স ধরিয়ে দিয়ে বলল, সবার চেহারার যা অবস্থা, মানুষ দেখলেই বুঝবে আমাদের কেউ কেলিয়ে গেছে, তাই সবাই নিজেদের এই থোবরাটা ঢাকো। বলে আবার বেরিয়ে গেল। মাস্ক হাতে সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তারপর সবাই একসাথে বেরিয়ে পড়ল, মুখে মাস্ক, চোখে চশমা। 5 জনই যেন প্রস্তুত কোনো অদৃশ্য লড়াইয়ের জন্য। প্রথমেই তারা নেমে গেল নিচতলায়। কেবিনের বাইরে যারা চিকিৎসার জন্য অপেক্ষা করছে, বাহিরে তেমন বেডও দেওয়া হয়নি। অনেকেই চাদর মাদুর বিছিয়ে শুয়ে আছে। তাদের পাশে দাঁড়ানো স্বজনেরা। অনেকের সঙ্গে কথা বলল প্রেম আর তার সাথীরা। দরিদ্র অসহায় মানুষগুলো, তাদের চিকিৎসার টাকার ভার প্রেমী নিল নিজের কাঁধে। তারপর চারিদিকে ঘুরে দেখে তারা বেরিয়ে এলো। হাসপাতাল থেকে বের হলো 5 জন একসাথে। প্রেম মাঝখানে, তার ডান পাশে শেহরান আর মিহির, বাম পাশে রায়হান আর অন্ত। চারপাশে আরও 20-25 জন ছেলে ঘিরে আছে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে এক কালো গাড়ি আর 4টা জিপ। প্রেমরা এগিয়ে গিয়ে গাড়িতে উঠল। মিহির বসলো ড্রাইভিং সিটে, সাথে শেহরান, পেছনে রায়হান, প্রেম আর অন্ত। বাগ্যের ছেলেরা 4টা জিপে চেপে বসলো। হাসপাতাল থেকে সবাই রওনা দিল টাউন হল মোড়ের উদ্দেশ্যে। টাউন হল মোড় ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। দল বেঁধে গাড়িগুলো এসে থামে টাউন হল মোড়ে, যেখানে মানুষই গিজগিজ করছে, উপস্থিত গণমাধ্যম ও প্রেস মিডিয়া। প্রেম নামতেই সাংবাদিকরা ঘিরে দৌড়তে চায় তাকে। অন্তু আর রায়হান প্রেমকে বের করে নিয়ে আসে সেখান থেকে। প্রেম শেহরানদের সঙ্গে নিয়ে চলে যায় সোজা ভিআইপি রুমের দিকে। বেলা এখন 11টা। দক্ষিণের বড় জানালাটা খোলা, যার জন্য প্রাকৃতিক বাতাস আসছে ঘরে। ঘরটা খুব সুন্দর করে গোছানো। ঘরে একটি বড় আলমারি, একটা কম্পিউটার টেবিল, একটা বইয়ের তাক, একটা বড় বিছানা, আর বিছানার পাশে একটা টেবিল ল্যাম্প। ঘরের দেয়ালে হালকা গোলাপি রং করা। দেয়াল জুড়ে আছে হিয়া ও নূরের অসংখ্য ছবি। বিছানায় শুয়ে আছে হিয়া আর নূর। জায়গাটা সিলেটের চা বাগানের খুব পাশে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছেছে তারা 8টার দিকে। এসে নিজেদের জন্য বরাদ্দ ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছে। সাধারণত ময়মনসিংহ থেকে সিলেট ট্রেনে আসতে সময় লাগে 9 ঘন্টা, বাসে 7 ঘন্টা, কিন্তু তারা বাইকে এসেছে সাধারণের তুলনায় বেশ গতিতে। 4 ঘন্টায় পৌঁছে গেছে। সারা রাত না ঘুমানোর কারণে শরীরটা বেশ দুর্বল। তাদের এখানে ডাকা হয়েছে মানে খুব খাটুনির কাজ আছে।
শরীর সুস্থ না থাকলে কাজ করতে পারবে না। হিয়া আর নূরের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে 50 বছরের এক ব্যক্তি। তবে তাকে দেখে ঠিক 50 বলা যায় না। সবকিছু এতটাই গোছানো, এতটাই পরিপাটি, যেন বয়স তাকে স্পর্শ করতে পারেনি। সময় মেনটেন করে চলা মানুষ বলে হয়তো এই বয়সেও তিনি নিজেকে এতটা সামলাতে পারেন। ঘরের বাইরে দাঁড়িয়ে তিনি একজনকে বললেন, কাশেম, ওদের এখন ডাকবে না, হয়তো দুপুরে উঠবে। ওদের খাবার প্রস্তুত রাখো। আমার মেয়েরা যেন কোনো কিছুতেই অভাববোধ না করে। বাগানটা ভালো করে পরিষ্কার করো। ড্রাইভারকে বলো গাড়ি ধুয়ে রাখতে। বিকেলে আমি আমার মেয়েদের নিয়ে চা বাগানে ঘুরতে যাব। অনেক দিন বাবা মায়ের একসাথে ঘোরা হয় না। কাশিম নামের লোকটি পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বলল। লোকটি হেসে বললেন, হ্যাঁ, তাই যেন হয়। বলে তিনি বন্ধ দরজার দিকে তাকিয়ে একটু হাসলেন। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। হিয়া আর নূর যে ঘরে আছে তা মূলত দোতলা ভিলার উপরের তলার কক্ষ। লোকটি নিচে নেমে রান্নাঘরের দিকে তাকিয়ে বললেন, গিন্নি, তোমার রান্না কত দূর হলো? ভেতরে থাকা মহিলা হেসে উত্তর দিলেন, আমার মেয়েরা উঠতে উঠতে হয়ে যাবে। কতদিন পর এলো বলো তো? আমার সোনা মা দুজনের মুখে ওদের পছন্দের খাবার তুলে দিতে না পারলে আমার কলিজা ঠান্ডা হবে? ভদ্রলোক হাসলেন, সামনের চেয়ারে বসে বললেন, আমাকে এক কাপ চা দাও, চিনি ছাড়া। ভদ্রমহিলা জি বলে চায়ের পাত্র চুলায় বসালেন। এক চুলায় চা, আরেক চুলায় মুরগি কষানো হচ্ছে। কিছুক্ষণ পরেই তিনি চা নিয়ে স্বামীর পাশে বসলেন। ভদ্রলোক চা হাতে নিয়ে মৃদু হাসলেন। ঠিক কিছু বলবেন এমন সময় ঠাস করে তীব্র শব্দ হলো। দুজনেই চমকে শব্দের দিকে তাকালেন। উত্তরের দিকের জানালার কাঁচ ভেঙে মাটিতে পড়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো। ভদ্রলোক দ্রুত উঠে দরজার দিকে এগিয়ে গেলেন। ঠিক তখনই ভদ্রমহিলা আতঙ্কে চিৎকার করে উঠলেন। সোনা মা, তোরা যাস না। চিৎকার করে উঠলেন ভদ্রমহিলা। তার সেই কণ্ঠস্বর শুনে ভদ্রলোক থেমে যান। পেছনে ফিরেই দেখেন বাম দিকের ব্যালকনি থেকে একাধারে সুপুরি গাছ বেয়ে নেমে যাচ্ছে দুই তরুণী। ভদ্রলোক তা দেখে হেসে ফেললেন। তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, গিন্নি, তুমি চিন্তা করো না, আজও এই ঝামেলার ফায়সালা হবেই। তবে স্বামীর কথায় ভরসা পেলেন না ভদ্রমহিলা। তিনি তাড়াহুড়ো করে উপরে উঠে ব্যালকনি থেকে নিচের দিকে তাকান। ওদিকে ভদ্রলোক আয়েশ করে সোফায় বসে চায়ের পেয়ালা তুলে নিলেন। ধিয়া আর নূর গাছ বেয়ে নেমে সোজা চলে যায় দরজার সামনে। গিয়ে দেখে 3-4টা ছেলে, বয়স 15-16 হবে হয়তো, দেখতে বকাটের মতো। দেখেই বোঝাই যায় সারাক্ষণ গাঁজা টানে। তাদের দেখে হিয়ার মেজাজ জ্বলে ওঠে। হিয়ার চোখ এদিক ওদিক ঘুরতেই পেয়ারার গাছের নিচে কেটে রাখা গাছের ডালপালা দেখতে পায়। কোনো কথা না বলে বড় বড় পা ফেলে হেঁটে গিয়ে তুলে নেয় দুটো বড় মোটা দেখতে ভারী ডাল। সামনে এগোতে এগোতেই একটা ছুঁড়ে দেয় নূরের দিকে। নূর তার দক্ষতার সঙ্গে ধরে ফেলে। দুজন এগিয়ে যায় দরজার কাছে। ছেলেগুলো তখনও দরজা ধাক্কিয়ে যাচ্ছে। কোনো পূর্বাভাস ছাড়াই এলোপাথারি লাঠি চালাতে থাকে ওদের ওপর। হঠাৎ আক্রমণে ছেলেগুলো ঘাবড়ে যায়। ব্যথা তো সাথে আছে। দুহাতে হিয়া নূরের মার ফিরিয়ে দেবার চেষ্টা করে, কিন্তু তাতে তারা একেবারে ব্যর্থ। ওদিকে ছেলেগুলোর আর্তনাদ শুরু হলে ভদ্রলোক গলার স্বর চেপে হাসতে থাকেন। তার স্ত্রী দৌড়ে নিচে নেমে আসেন। দরজা ধাক্কানো বন্ধ হতেই তিনি দরজা খুলে দেন। হিয়া নূরকে মারতে দেখে তিনি অস্থির হয়ে ভীত গলায় বলেন, ও সোনা মা, ছেড়ে দে, মারিস না। ওরা ভালো নয়, নেশাখোর। ওরা কিছু একটা করে দেবে। ছাড় মা, ছাড় ওদের। ওদের জাত ধর্ম নেই মা, ছেড়ে দে মানিক। ভদ্রমহিলার কথায় হিয়া আরও জোরে মারতে থাকে। ছেলেদের মধ্যে একজন হিয়ার দিকে তাকিয়েই আতঙ্কে চিৎকার করে ওঠে। ওদের কথা শুনে হিয়ার মার কমার বদলে দ্বিগুণ বেড়ে যায়। নূর ঝাড়ি দিয়ে বলল, নেশাখোরের দল, তোদের লজ্জা নেই তাই না? সেবারও এই কথাই বলেছিলি, আর এখনো আসলে তোদের লজ্জাই নেই। আজ তোদের মারতে মারতে আধমরা করে তারপর শ্বশুর বাড়ি পাঠাবো। ছেলেগুলো আকুতি মিনতি করছে। মিনিট 5 একটানা মারের পর্ব চলেই। এর একটু পর ভদ্রমহিলা টেনে হিঁচড়ে সরিয়ে নেন হিয়াকে। হিয়া সরে যেতে ছেলেগুলো পালাতে চাইল। নূর চিৎকার করে বলে উঠল, চাচা, গেট লাগান।
নূরের কথার সঙ্গে সঙ্গে গেটে থাকা বয়স্ক লোকটা গেট বন্ধ করে দেয়। বেচারা ছেলেগুলো এখন পুরো ফেঁসে গেছে। দেয়াল টপকে যেতেও পারবে না, দেয়ালে আছে কাটা আর কারেন্টের তারের ব্যবস্থা। দেয়াল টপকে গেলে মৃত্যু নিশ্চিত, পালানোর কোনো পথ নেই। এটা বুঝতে পেরে হিয়ার কাছে নূরের কাছে মাপ চাইতে লাগলো। বেচারাগুলো জানতোই না হিয়া নূর বাড়ি এসেছে। যদি জানতো তবে কোনোদিনই এবারের মুখোমুখি হতো না। এবারের বুড়ো বুড়ি এসেছে শুনে ওরা ভেবেছিল ভয় দেখাতে আসবে। ভাগ্যক্রমে গেট খোলা দেখে ঢুকে গেছে। আশেপাশে থাকা আর্মি ট্রিমগুলো ও কাউকে দেখেনি। ওরা ভেবেছিল এই সুযোগে ভয় দেখাবে, কিন্তু বোকার দল বুঝতেই পারেনি তাদের ভেতরে ঢোকার সুযোগ করে দিয়েছেন স্বয়ং এবারের কর্তা নিজেই। নইলে এত পাহারা পেরিয়ে এবারের ভেতর পা রাখার সাহস কারো থাকে না। যেখানে আইনের লোকের অনুমতি ছাড়া কোনো মানুষ প্রবেশ করতে পারে না, সেখানে এদের মতো চোরপুটি ঢুকবে। ভেতরে ঢোকার পেছনেও রয়ে গেছে বড় রহস্য। এই বাড়ির মানুষ যে বাড়িতে এসেছে সেই খবরও তিনি নিজেই ওদের কান অবধি পৌঁছে দিয়েছেন এবং অন্য মানুষ দিয়ে উস্কে দিয়েছেন। বাড়িতে আসতে পাহারা সরানো, গেট ফাঁকা রাখা সবই ছিল একটা পূর্ব পরিপূর্ণ পরিকল্পনা। এসব ভাবতে ভাবতেই ভদ্রলোক হাসতে হাসতে বেরিয়ে এলেন। ভদ্রলোকের নাম রফিকুল জামান। তিনি পেশায় জেনারেল এবং বর্তমান সেনা প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার বয়স প্রায় 50, তবে তার বুদ্ধিমত্তা এবং কাজের ধরন এখনও তরুণের মতো। প্রতিটি সেনাবাহিনীর মুখে মুখে তার নাম। হাজারো তরুণের আদর্শের প্রতীক তিনি। তার স্ত্রী বুজেইদা খাতুন। তিনি সংসার পরিচালনা করেন। তিনি একজন গৃহিণী। তবে তার আরেকটি পরিচয় রয়েছে, এটি এখনও একটি রহস্য। তিনি খুব ভীতু স্বভাবের মানুষ, অল্পতেই ভয় পান। এই দম্পতির কোনো সন্তান নেই, তবে গত 5 বছর ধরে তারা বাবা মা হয়েছেন। তাদের এখন 2জন কন্যা রয়েছে, হিয়া ও নূর। 5 বছর আগে একবার রফিকুল জামান এক নারী পাচার চক্রকে ধরতে ময়মনসিংহে যান। তাদের যাওয়ার কথাটি কোনোভাবে লুকোনো যায়নি। সন্ত্রাসীরা সে সময় হুমকি দিতে থাকে। তাতেও কোনো কাজ না হওয়ায় তারা রফিকুল জামানকে মেরে ফেলার চেষ্টা করে। হয়তো সফল হতো যদি দিন ছুটতে ছুটতে হিয়াদের গ্রামে না পৌঁছে যেতেন, কিন্তু তিনি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। সন্ত্রাসীদের ধাওয়া খেয়ে রক্তাক্ত অবস্থায় তিনি হিয়া ও নূরের সামনে এসে পড়লে হিয়া এবং নূর বুঝতে পারে বিপদের তীব্রতা। তখন হিয়া ও নূর ধান শুকোনোর জন্য ব্যবহার করা তিরপাল দিয়ে রফিকুল জামানের রক্তাক্ত দেহ ঢেকে দেন। পাশে থাকা ঝরাও রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলে। শিশুদের সঙ্গে নিয়ে রফিকুল জামানের জন্য হয়ে ওঠে নিরাপদ স্থান। হিয়া ও নূরের তার জীবনের ফেরেস্তা হয়ে এসেছিল সেদিন। রফিকুল জামানকে তারা নতুন জীবন দিয়েছেন। শুধু তাই নয়, তাদের পরিচয় করিয়ে দিয়েছেন বাবা মা হওয়ার অনুভূতির সঙ্গে। জন্ম না দিয়েও তারা বাবা মা হয়েছে। তারা নিজেদের মেয়ের মতো বাবা মার দায়িত্ব, স্নেহ ও ভালোবাসায় মুড়িয়ে রাখেন হিয়া নূরকে। কে বলে শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায়? রফিকুল জামান বাবা হয়েছেন, যদিও তার স্ত্রী সন্তান জন্ম না দিয়েও। অনেক বাবা মা আছেন যারা জন্ম দিয়েও পরিপূর্ণভাবে নিজেদের দায়িত্ব পালন করেন না, ভালোবাসেন না নিজ সন্তানকে। তবে তারা জন্ম না দিলেও একজন আদর্শ বাবা হয়েছেন। হিয়া ও নূর তাদের জীবনে এসে তাদের বেঁচে থাকার একমাত্র কারণ হয়ে ওঠে। অসঙ্গত কল্পনা করে রফিকুল জামান স্নেহভরা দৃষ্টিতে তাকালেন হিয়া আর নূরের দিকে, যারা এখনও তেড়ে যেতে চাইছে। তাদেরকে আটকে রেখেছেন তার স্ত্রী। এবার মুখ খুললেন তিনি, বললেন, বাহাদুর, ওদের স্টোর রুমে আটকে রাখো। তার কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই তার দিকে তাকালো। ভদ্রলোক ইশারায় বুঝিয়ে দিলেন কিছু। হিয়া ও নূর তা বুঝতে পারল, তাতেই তারা মাথা নাচু করল। কিন্তু বিপদ সংকুল মুহূর্তে জুবেদা খাতুন হতভম্ব হয়ে উঠলেন। তিনি আহাজারি করে উঠে বললেন, তুমি এই নেশাখোরদের আটকে কেন রাখতে চাইছো? পাগল হয়েছো? এদের কোনো জাত ধর্ম আছে? তুমি তো জানো এদের সাথে এমন কাজ করলে সমস্যার সৃষ্টি হবে। ওরা একসাথে মিলেমিশে কাজ করে, ওদের গ্যাং আছে না। ক্ষোভের বশে যদি এটা আমার সোনা মেয়েদের কিছু করে দেয়, না না, ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও। ওনার এমন অস্থির হতে দেখে ভদ্রলোক বিরক্ত হলেন। তা দেখে হিয়া বলল, আম্মু তুমি শুধু শুধু চিন্তা করো না। তোমার সোনা মায়েরা তো এত অসহায় যে এদের মতো নেশাখোরদের ভয় পাবে। নূর বলল, আরে বুঝতে পারছিস না, আম্মু ভাবে আমরা মাছ উল্টে খেতে পারি না। আমরা এখন আর ছোট নেই, আমরা যে এখন মাছ কাটা শুদ্ধ খাই সেটা বুঝতে পারছে না আমাদের মিষ্টি আম্মুটা।
মেয়েদের কথা শুনে ভদ্র মহিলা আতঙ্কিত হয়ে বলেন, আমার মানিক সোনামা, বুঝতে পারছো না? তোমরা তারা ওরা নেশাখোর। ওরা একা না মা, সঙ্গে অনেক মানুষ আছে। ওদের বুক পিট নেই। যদি এসবের জন্য সবাই মিলে। এতটুকু বলতেই স্ত্রীর কথায় অসন্তোষে ভদ্রলোক বললেন, আহা গিন্নি, কি শুরু করলে তুমি বলো তো? যাও যাও, তোমার তরকারি পুড়ে যাচ্ছে, গিয়ে দেখো। স্বামীর কথায় জিভে কামড় দেন ভদ্র